সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি বিবিএ অনার্স সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কোর্স নেম ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের এর আগে দুটি চ্যাপ্টারের উপর ক্লাস নিয়েছিলাম, ডেপ্রিসিয়েশন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ডেপ্রিসিয়েশনের বিগত বছরের একটি কোশ্চেন ন্যাশনাল ইউনিভার্সিটি। আজ আমরা দেখব চ্যাপ্টার 4, কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। এটা বাংলা হচ্ছে চলতি দায় ও অনিশ্চিত সম্ভাবনা। প্রথমেই চলতি দায় শুরু করার আগে আমরা দেখে নেব লায়াবিলিটিস কে। লায়াবিলিটিস মানে হচ্ছে লায়াবিলিটিস আর ক্লেমস অ্যাগেনস্ট অ্যাসেটস, দ্যাট ইজ এক্সিস্টিং ডেটস অ্যান্ড অব্লিগেশনস। এই ডেফিনেশনটি হচ্ছে ওয়েগেন, কাইসো অ্যান্ড কিমেলের। আমরা যদি বাংলায় একটু বলি, দায় হলো এমন একটি বিষয় যা অতীতে সৃষ্ট কোনো অর্থনৈতিক ঘটনার দ্বারা প্রতিষ্ঠানকে তৃতীয় কোনো পক্ষের নিকট আইনগত বাধ্যবাধকতা আবদ্ধ করে এবং উক্ত বাধ্যবাধকতা ভবিষ্যতে নগদ, পণ্য বা অন্য কোনো সম্পত্তি বা সেবা প্রদান বা ব্যবহারের মাধ্যমে নিষ্পত্তি ঘটাতে হয়। লায়াবিলিটিস দুই প্রকার: ক্লাসিফিকেশন অফ লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড লং টার্ম লায়াবিলিটিস। আমরা যদি এটা একটু খেয়াল করি, কারেন্ট লায়াবিলিটিস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কারেন্ট লায়াবিলিটিস? এই চ্যাপ্টারটি মূলত কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস নিয়ে। সো কারেন্ট লায়াবিলিটি মানে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস আর অব্লিগেশনস দ্যাট দ্য কোম্পানি ইজ টু পে উইদিন দ্য কামিং ইয়ার or its operating cycle, whichever is longer. এটিও ওয়েগেন্ট, ক্যাসো অ্যান্ড কিমেল। ব্যবসায়িক কার্যক্রম থেকে উদ্ভূত দায় যা আগামী 1 বছরের মধ্যে পরিশোধ্য তাকে চলতি দায় বলে। তার মানে হচ্ছে যে দায়গুলো 1 বছরের মধ্যেই, মানে 1 বছর সময়কালের মধ্যেই পরিশোধ করতে হবে, সেটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়। তো আমরা এখন একটু খেয়াল করব ক্লাসিফিকেশন অফ কারেন্ট লায়াবিলিটিস। অনেক ধরনেরই কারেন্ট লায়াবিলিটিস থাকবে। তো সেগুলোকে দুইটা ক্লাসিফিকেশনে, দুই ধরনের ক্লাসিফিকেশন রয়েছে। কারেন্ট লায়াবিলিটিস দুই ধরনের, একটি হচ্ছে স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস, অ্যানাদার ওয়ান কন্টিনজেন্ট কারেন্ট লায়াবিলিটিস। ওকে, এখন আমি ডিসকাস করব হোয়াট ইজ স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস। নির্দিষ্ট চলতি দায়। তো নির্দিষ্ট চলতি দায় হচ্ছে যে চলতি দায় আগ হতেই, মানে পূর্ব থেকেই নিশ্চিত এবং দায়ের পরিমাণও আগে থেকেই নির্ধারিত, সেসব চলতি দায়কে নির্দিষ্ট চলতি দায় বা স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস বলা হয়। মানে অতীত বা বর্তমান কোনো ঘটনা বা ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত চলতি দায়ের সৃষ্টি হয়ে থাকে। এটা মানে হচ্ছে এই দায়ের পরিমাণ নির্দিষ্ট, এটা আগে থেকেই বোঝা যায়। এই লায়াবিলিটিস পরিমাণ এবং এর উৎস এটা আগে থেকেই জানা যায়, সেটাই হচ্ছে স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস। কয়েকটি স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস একটু বলি আমি। অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় হিসাব, নোটস পেয়েবল, আনআর্নড রেভিনিউ, এক্সপেন্স পেয়েবল, সেলস ট্যাক্স পেয়েবল, এগুলো হচ্ছে স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস। ওকে, কারেন্ট লায়াবিলিটিস ক্লাসিফিকেশন অ্যানাদার ওয়ান ইজ কন্টিনজেন্ট কারেন্ট লায়াবিলিটিস, সম্ভাব্য চলতি দায়। ঠিক স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিসের ব্যাপারে যা বলেছিলাম তার উল্টো, মানে রিভার্সটাই হচ্ছে কন্টিনজেন্ট কারেন্ট লায়াবিলিটিস। ওকে, এখন আমি একটু দেখি কন্টিনজেন্ট কারেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য চলতি দায়টা কি। যে চলতি দায়ের উদ্ভব হয়নি, এখনও ওই ধরনের ঘটনা ঘটেনি যার মাধ্যমে চলতি দায়ের সৃষ্টি হবে,
উদ্ভব হবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তাও নেই। ভবিষ্যৎ কোনো ঘটনা ঘটবে তার উপর ভিত্তি করে যে চলতি দায়ের উদ্ভব হতে পারে তাকে সম্ভাব্য চলতি দায় বলে। তার মানে হচ্ছে ফিক্সড কারেন্ট লায়াবিলিটিস বা নির্দিষ্ট চলতি দায়ে আমি বলেছিলাম যে চলতি দায় নির্দিষ্ট, ঘটনা নির্দিষ্ট, অতীত বা বর্তমানে কোনো ঘটনার মাধ্যমে স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস সৃষ্টি হয়, যার পরিমাণও নির্দিষ্ট, কিন্তু সম্ভাব্য চলতি দায় বা কন্টিনজেন্ট কারেন্ট লায়াবিলিটিসে কোনো ঘটনা এখনও ঘটেনি, ঘটতে পারে ভবিষ্যতে, তার উপর ভিত্তি করে যে দায় ধরা হয় সেটাই হচ্ছে কন্টিনজেন্ট কারেন্ট লায়াবিলিটিস বা সম্ভাব্য চলতি দায়। আমাদের এই চ্যাপ্টারটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস, মানে কারেন্ট লায়াবিলিটিসের দুই প্রকার সেগুলো নিয়ে আজ একটু দেখব। স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিসের অনেক ধরনের প্রকার থাকতে পারে, কয়েকভাবে সৃষ্টি হতে পারে। তার মধ্যে প্রধানত এই চারটি হচ্ছে স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিস। এই চারটি কারেন্ট লায়াবিলিটিস সম্পর্কে আমি একটু আলোচনা করব। নির্দিষ্ট চলতি দায়, অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় হিসাব। এটার মানে কি? ধারে বা বাকিতে পণ্য বা সেবা ক্রয়ের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে প্রদেয় হিসাব বলে, মানে অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, তো এখানে কয়েকটি জার্নাল থাকবে অ্যাকাউন্টস পেয়েবল রিলেটেড, সেটি আমি আগামী ক্লাসে দেখাবো। তবে আমি বেসিক জার্নালটা একটু বলে দিই, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো। অ্যাকাউন্টস পেয়েবল মানে ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমি কি জার্নালটা দিই? মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবার অ্যাকাউন্টস পেয়েবল রিলেটেড আরও কিছু ট্রানজ্যাকশন থাকতে পারে, সেগুলোর জার্নালও বিভিন্ন ধরনের হতে পারে। ট্রানজ্যাকশনগুলো একটু বলি, সেটা হতে পারে ধারে পণ্য বিক্রি করলাম, ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়। এই ক্রয়ের ফলে বিক্রেতার কাছ থেকে যদি কোনো ডিসকাউন্ট পাওয়া যায়। এরপর আরেকটা ট্রানজ্যাকশন হতে পারে পণ্য ক্রয় করলাম ধারে, এরপর তা নগদে পরিশোধ করলাম, বাট্টাকৃত সময়ের পরে পরিশোধ করা বা আগে পরিশোধ করা। এই ধরনের বিভিন্ন জার্নাল সৃষ্টি হয়, সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। সেকেন্ড ওয়ান, নোটস পেয়েবল বা প্রদেয় নোট বা প্রদেয় বিল। ওকে, তো প্রদেয় নোট বা প্রদেয় বিল বা নোটস পেয়েবলটা কি? ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের পাওনাদারকে তাদের পাওনার সপক্ষে যে লিখিত দলিল বা প্রতিশ্রুতি প্রদান করেন তাকেই প্রদেয় নোট বা বিল বলে। অ্যাকাউন্টস পেয়েবলটা লিখিত ডিড না, আমি ধারে পণ্য ক্রয় করলাম, এটার লিখিত কোনো চুক্তি নাই, জাস্ট মৌখিক, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, একজন আমার কাছ থেকে টাকা পাবে। এবার ধারে পণ্য ক্রয় করলাম, সেটা যদি আমি লিখিত চুক্তিও দিতে পারি বা একটা লিখিত ডিডের মাধ্যমে আমি নগদ টাকাও নিতে পারি, সেটা হচ্ছে নোটস পেয়েবল। আচ্ছা, তো নোটস পেয়েবলের মূল জার্নালটা, মূল ট্রানজ্যাকশনটা হচ্ছে নোটস পেয়েবলের মাধ্যমে নগদ টাকা গ্রহণ করা বা নোট ইস্যু করা হলে, নোট ইস্যু করা মানেই আমার হাতে ক্যাশ টাকা আসবে। সো জার্নালটা হয়ে যায় ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। এই নোটস পেয়েবলে আরও কিছু ট্রানজ্যাকশন সৃষ্টি হয়, যেমন আমি যখন ক্যাশটা গ্রহণ করি এরপরে এটার ইন্টারেস্টের ব্যাপার চলে আসে, ইন্টারেস্ট সহ ওই নোটস পেয়েবলের টাকা পরিশোধ করা, মেয়াদ পূর্তির আগে পরিশোধ করা, পরে পরিশোধ করা, এসব কয়েকটি ট্রানজ্যাকশনের মাধ্যমেই নোটস পেয়েবল চলে আসে। দ্য থার্ড ওয়ান, সেলস ট্যাক্স পেয়েবল। সেলস ট্যাক্স পেয়েবলটা কি? পণ্য বা সেবা বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতার নিকট হতে বিক্রয় মূল্যের উপর যে কর আদায় করে থাকেন তাকে বিক্রয় কর বা সেলস ট্যাক্স পেয়েবল বলে। তার মানে হচ্ছে বিক্রেতা ক্রেতার নিকট হতে তার বিক্রয় মূল্যের উপর থেকে
এই ট্যাক্সটি আদায় করে নেন। সো সেলস ট্যাক্স পেয়েবলের মূল জার্নালটি হচ্ছে ক্যাশ অর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, টাকা পেয়ে গেলে ক্যাশ, টাকা যদি না পায় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট অ্যান্ড সেলস ট্যাক্স পেয়েবল অর আউটপুট ভ্যাট ক্রেডিট। ওকে, যখনই এই সেলস ট্যাক্সটি আমি সরকারি কোষাগারে পরিশোধ করব তখন জার্নালটি হয়ে যায় ভ্যাট পেয়েবল ডেবিট অর সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। জার্নালগুলো আমি বিস্তারিত দেখাবো, আজকে জাস্ট একটু আলোচনা করে যাচ্ছি। দ্য লাস্ট ওয়ান, আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ মানে হচ্ছে আমি সেবা প্রদান করলাম না, বাট টাকা নিয়ে নিলাম, মানে সেবা না দিয়েই হাতে টাকা পেয়ে গেলাম, এটা আমার জন্য একটি দায়, কারেন্ট লায়াবিলিটিস। পণ্য বা সেবা সরবরাহের পূর্বেই যদি খরিদ্দারের নিকট হতে নগদ অর্থ গ্রহণ করা হয় তাহলে সেটাকে হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি অনুসারে আয় বলা যাবে না, যতদিন পর্যন্ত না আমি সেবা দিচ্ছি। সো জার্নালটি হয় ক্যাশ ডেবিট অ্যান্ড আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এই চারটি বিষয় রিলেটেড স্পেসিফিক কারেন্ট লায়াবিলিটিসের, এগুলোর বিস্তারিত আরও জার্নাল আছে, সেটি নেক্সট ক্লাসে আমি শো করব। আজ এই পর্যন্ত থাক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।